বর্তমান মার্কেটে ডিজাইন এবং লুকসের উপর বেস্ট করে কিন্তু একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে অনার X8B। লুকস এবং ডিজাইনটাই কিন্তু এখানে মেইন প্রায়োরিটি বলা যায় এই ফোনটির, কেননা অন্যান্য কনফিগারেশনের যদি কথা বলি সেখানে কিন্তু অনেক কমতির দিক রয়েছে, আবার কিছু কিছু ভালো দিকও রয়েছে। কিন্তু আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন এখানে যে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী শুধু কি আমাদের গুড লুকিং একটি ডিজাইনই যথেষ্ট নাকি কনফিগারেশনেও আমাদের নজর দেওয়া উচিত। তো এই নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে যে ফোনটি আসলেই কি শুধু ডিজাইনের দিক থেকে অথবা ক্যামেরার দিক থেকে বা ডিসপ্লের দিক থেকে ভালো থাকছে নাকি সকল দিকে কিছুটা কিছু কমতি থাকছে। So let's get started. First of all, Honor X8B, যেটি কিনা বর্তমান বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং 8GB 512GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার প্রাইস রাখা হয়েছে 30,999 টাকা, অর্থাৎ 31,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু ফোনটি আপনারা এখন বর্তমানে পেয়ে যাবেন। অ্যান্ড আপনাদের একটা টিপস দিয়ে রাখি যে ফোনটি আপনারা কিছু ক্ষেত্রে 26,000 টাকাও পেতে পারেন এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় পেতে পারেন। সো ফোনটি কিছুটা ডিসকাউন্টে নিতে চাইলে কিন্তু আপনারা এখান থেকেও চেক আউট করে রাখতে পারেন। অ্যান্ড নাও ফোনটি সম্পর্কে কথা বলা যাক। ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে কিন্তু অসাধারণ গুড লুকিং এবং প্রিমিয়ামনেসের একটি দেখা পাওয়া যায় এই ডিজাইন সেকশনে, কেননা বক্সি টাইপের একটি ডিজাইনের সাথে এসেছে। এছাড়া একটি ফ্ল্যাট ডিসপ্লেও থাকছে, যার কারণে কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ লাগে প্রিমিয়ামনেসের দিক থেকে। এবং ব্যাক সাইডে গেলে আমরা কিন্তু গ্রিন কালার ভেরিয়েন্টটিতে ভিগান লেদারের সাপোর্ট দেখতে পারবো, যার কারণে কিন্তু ফোনটি দেখতে আসলে কিন্তু ইন হ্যান্ডে প্রিমিয়াম লাগবে আপনাদের। অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু একটি টেক্সচার ইউজ করা হয়েছে, অর্থাৎ কিছুটা সেলাইয়ের কাজের মতো থাকছে, যা কিনা যথেষ্ট প্রিমিয়াম ক্যাটাগরিতে ফোনটিকে প্রোভাইড করে। অ্যান্ড ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটি ক্যামেরা কাটআউট দেখতে পারবো, যেখানে কিনা ট্রিপল ক্যামেরা সাপোর্ট থাকছে এবং একটি এলইডি ফ্ল্যাশ অর্থাৎ কোয়াড ক্যামেরার একটি সেটআপ বলা যায়। এছাড়া ফোনটির ব্যাক প্যানেল এবং এর বডি ফ্রেমগুলো কিন্তু প্লাস্টিক মেড থাকছে, ভিগান লেদারের সাপোর্ট থাকা সত্ত্বেও কিন্তু এটি প্লাস্টিক মেডই বলা যায়। এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পারবো এবং উপরের দিকে একটি ক্যাপসুল নচও দেখতে পারবো, কিছুটা আইফোনের মতো। সো ডিজাইনের দিক থেকে বিবেচনা করতে গেলে কিন্তু ফোনটিকে 10 আউট অফ 10 দেওয়া যায়, কেননা যথেষ্ট প্রিমিয়াম থাকছে। অ্যান্ড এই 30,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে কিন্তু 166 গ্রাম ওয়েট থাকছে এবং 6.8 মিলিমিটার থিকনেস থাকছে, যা কিনা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েটের করে তোলে ফোনটিকে। তো ফোনটি কিন্তু আপনারা ইন হ্যান্ডে যথেষ্ট ভালো গ্রিপিং পেয়ে যাবেন, কিন্তু সাইডের এজেসগুলো কিন্তু কোনো রকম ভাবে কার্ভ করা হয়নি, যার কারণে কিন্তু কিছুটা খোঁচা লাগতে পারে। সো সেদিক থেকে কিছুটা আপনাদের বিবেচনা করতে হবে এবং যথেষ্ট ভালো গ্রিপিং পাওয়া যাবে ভিগান লেদারের ফিনিশিং এর কারণে। এছাড়া ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ভালো একটি ইন হ্যান্ড ফিল আপনারা পেয়ে যাবেন। ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু এখানে অনেকাংশে কমতি থেকে যাচ্ছে, কেননা ফোনটির নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে, সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন থাকছে। এছাড়া সিম কার্ড ট্রেতে আমরা ডুয়েল সিম কার্ড অথবা একটি সিম কার্ড একটি মেমোরি কার্ডের সাপোর্ট পাবো, কিন্তু কমতি থাকছে এখানে 3.5mm হেডফোন জ্যাকটি ইউজ করা হয়নি। এছাড়া একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকছে, যেটি কিনা এই 30,000 টাকা প্রাইস পয়েন্ট অন্তত মানানসই হয় না, অন্তত এখানে ডুয়েল স্পিকার দেওয়া উচিত ছিল। অ্যান্ড যেহেতু এটি স্লিম ডিভাইস তৈরি করা হয়েছে, তো এখানে 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু কম্প্রোমাইজ করাই যায়, বাট থাকলে কিন্তু অনেকটাই বেটার হতো। ফোনটির রাইট সাইডে আমরা ভলিউম আপ ডাউন বাটন পাশাপাশি পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাবো, যেখানে কিনা ইন ডিসপ্লে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। কিন্তু এই বাজেট সেগমেন্টে কিন্তু আমরা আশা করতেই পারি একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টেড, কেননা একটি অ্যামোলেড ডিসপ্লেও থাকছে এখানে। সো ডিসপ্লে নিয়ে যখন কথা বললাম, এখানে কিন্তু আমরা একটি 6.7 ইঞ্চিসের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারবো, যেটি কিনা 90 হার্টজের রিফ্রেশের সাপোর্টেড এবং 2000 নিটসের পিক ব্রাইটনেসেরও কিন্তু সাপোর্ট থাকছে। এবং ডিসপ্লে রেজুলেশন থাকছে 2412 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল, পাশাপাশি 394 পিপিআই ডেন্সিটিও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এবং ডিসপ্লেটি যদি আমরা রিয়েল লাইফে খেয়াল করি, এখানে কিন্তু চিন এবং বেজেলের এগুলো কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, যাতে কিনা যথেষ্ট সিমেট্রিক্যাল একটি ভিউ দেবে আপনাদের ইউজ করার ক্ষেত্রে। এবং ক্যাপসুল নচের মাধ্যমে কিন্তু ফোনটির ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম করে তোলে। কিন্তু এখানে একটি কমতির দিক থেকে যায়, কেননা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে 90 হার্টজের রিফ্রেশ রেটটা কিন্তু মানানসই না। এছাড়া একটি আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আশা করি, যেটা কিনা দেওয়া হয়নি। এবং ডিসপ্লের কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু যথেষ্ট টপ নচ কোয়ালিটিও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে, যথেষ্ট ভালো পাঞ্চি টাইপের কালার কিন্তু প্রোভাইড করতে পারছিল। এছাড়া ডিটেলসটাও কিন্তু যথেষ্ট ভালো মতো ধরে রাখতে পারে এবং 90 হার্টজটাও কিন্তু ভালো মতো পুশ করতে পারে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে। অ্যান্ড 2000 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু জাস্ট এ নাম্বার গেম বলা যায়, বাট পারফরমেন্সের ক্ষেত্রে ইনডোর আউটডোর কন্ডিশনে এবং ডিরেক্ট সানলাইট কন্ডিশনে কিন্তু ভালো পারফরমেন্স আপনাদের প্রোভাইড করতে পারছিল, যথেষ্ট ভিজিবল থাকবে ইউজ করার ক্ষেত্রে। এছাড়া কালার রিপ্রোডাকশনটা কিন্তু ভালো হওয়ার কারণে আপনার কন্টেন্টগুলো যথেষ্ট ভালো পাঞ্চি টাইপের কালারের সাথে দেখতে পারবেন এবং মিডিয়া সেন্ট্রিক একটি স্মার্টফোন কিন্তু বলা যাবে ইজিলি এই ফোনটিকে, অর্থাৎ যারা কিনা প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন, মুভি টুভি দেখেন, এছাড়া ভিডিও দেখে থাকেন বেশি পরিমাণে, তাদের জন্য কিন্তু ভালো একটি ডিসপ্লেটি বলা যায়। কিন্তু কমতির দিকগুলোও কিন্তু আমাদের একেবারেই ভুলা যাবে। অপরদিকে ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে সবচেয়ে বেশি ক্রস কাট করা হয়েছে, কেননা এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি কিনা একটি 4G চিপসেট এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর, এবং যার জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 610।
এছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড 13 এবং ম্যাজিকওএস 7.2। তো অনারের কিন্তু ইউআইটাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন বলা যায় এবং যথেষ্ট ইউজার ফ্রেন্ডলিও বলা যায়, তেমন কোনো ব্লোয়াটার দেখা যায়নি এবং যথেষ্ট ইউজার ফ্রেন্ডলিও হবে আপনাদের জন্য। ফাস্ট অ্যাপসগুলো রান করতে পারবেন এবং যথেষ্ট ইজিলি কিন্তু আপনারা ইউআইটি এনজয় করতে পারবেন। কিন্তু কমতি থেকে যায়, যেমন কিনা এখানে অ্যান্ড্রয়েড 13 দিয়ে এসেছে, আমরা এক্সপেক্ট করতেই পারি অ্যান্ড্রয়েড 14, কেননা 2024 সালে সকল ফোনই কিন্তু অ্যান্ড্রয়েড 14 দিয়েই লঞ্চ হচ্ছে, তো এদিক থেকে কিছুটা কমতি থেকেই যায়। অ্যান্ড আমরা যদি ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলি, স্ন্যাপড্রাগন 680 কিন্তু একটি এন্ট্রি লেভেলের বাজেট সেগমেন্ট চিপসেট বলা যায়। এই 30,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু এই চিপসেটটি মানানসই না এবং যথেষ্ট কমতি সাইডও হয়ে যাবে, ভালো পারফরমেন্স আপনাদের দিতে পারবে না। অলমোস্ট 3 লাখের মতো আন্তর্জাতিক স্কোর পাওয়া যায় এখান থেকে, যা কিনা গেমিং পারফরমেন্সের দিক থেকে কিছুটা ড্রপ আউট করে ফেলে। পাবজি টাইপের গেমগুলো কিন্তু আপনারা স্মুথ প্লাস আলট্রা এছাড়া ব্যালেন্স প্লাস আলট্রাতেও খেলতে পারবেন, যে জিনিসটা অনেকটা শকিং ছিল। কিন্তু অপটিমাইজেশনটা ভালো মতো করার কারণে কিন্তু চিপসেটটা এরকম একটা পারফরমেন্স দিতে সক্ষম হচ্ছিল, কিন্তু ফ্রেম ড্রপ কিন্তু অনেকটাই দেখা যাচ্ছিল। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এসবের গেমগুলো কিন্তু আপনারা হাই সেটিংসে খেলতে গেলে কিন্তু যথেষ্ট ফ্রেম ড্রপে দেখা দেবে, অর্থাৎ লো টু মিডিয়াম সেটিংসে আপনারা মোটামুটি খেলতে পারবেন। এছাড়া স্পোর্ট 9 এছাড়া পেস টাইপের গেমগুলোও কিন্তু কিছুটা কালার ইস্যু দেখা দিচ্ছিল, গ্রাফিক্সটা তেমন একটা প্রোভাইড করতে পারছিল না। এবং এই বাজেট সেগমেন্ট অনুযায়ী এই চিপসেটটি যেহেতু মানানসই না, এটি কিন্তু অন্যান্য কনফিগারেশনেও যাওয়া কিন্তু অনেকটা ঝামেলা করছে, অর্থাৎ অন্যান্য পারফরমেন্সগুলোও তো কিন্তু অনেকটা ড্রপ আউট করে ফেলছে, যেমন কিনা এর ক্যামেরা সেকশন। ফোনটির ব্যাক সাইডে গেলে আমরা ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যেখানে 108 মেগাপিক্সেলের থাকছে মেইন সেন্সরটি, এছাড়া 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটারও আমরা এখানে পেয়ে যাব। এবং এর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভলি ভালো ছবি আপনাদের প্রডিউস করতে পারবে। 108 মেগাপিক্সেলের মাধ্যমে তোলা ছবিগুলো কিন্তু যথেষ্ট ডিটেলসের সাথে এবং যথেষ্ট ন্যাচারাল টাইপের কালার ধরে রাখতে পারে এন্ড ভালো কালার রিপ্রোডিউস করার কারণে কিন্তু আই ক্যাচিংও লাগে। কিন্তু কিছুটা ডার্ক এরিয়াগুলোতে কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দেয় এবং নাইট কন্ডিশনে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু অনেক নয়েজের দেখা পাওয়া যায় এবং ডিটেলসেরও অনেক ঘাটতি দেখা যায়। এছাড়া 5 মেগাপিক্সেলের আলট্রয়েড না দিয়ে এখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রয়েড দিলে কিন্তু বেটার হতো, কেননা আমাদের প্রাইস সেগমেন্টটাও দেখতে হবে। এবং এই আলট্রয়েডটিও কিন্তু মোটামুটি ভালো একটি কালার রিপ্রোডিউস করতে পারে, অর্থাৎ মোটামুটি কালার শিফট করে বা ডিসেন্ট টাইপের বলা যায় আলট্রয়েডটিকে। অপরদিকে ম্যাক্রো সেন্সরটি একটি দুধবা সেন্সর, আপনারা সকলে জানেন, তেমন একটা কাজের না, বাট মোটামুটি ভালো একটি ডিসেন্ট ফটো আপনাদের প্রোভাইড করতে পারবে। অ্যান্ড মেইন সমস্যা থাকছে এর ভিডিও সেকশনে, কেননা এর মাধ্যমে আপনারা 1080-তে 30 FPS এ মাত্র ভিডিও শুট করতে পারবেন। তো এই 30,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী এই জিনিসটা কিন্তু মোটেও অ্যাকসেপ্টেবল না। অ্যান্ড এর পিছনে একমাত্র দায়ী হচ্ছে এর চিপসের সেকশনটি। স্ন্যাপড্রাগন 680 কিন্তু কোনো মতে সাপোর্ট করে না 1080-র উপরে ভিডিও সেকশনে, কেননা 2K 4K সাপোর্ট করেই না এই চিপসেটটি, যার কারণে 1080 দেওয়া হয়নি, দিতে বাধ্য হয়েছে আর কি। সো এখান থেকে অনেকটাই ইমপ্রুভমেন্টের দরকার ছিল, অর্থাৎ অনেকটাই। অপরদিকে 50 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও দেওয়া রয়েছে, যার মাধ্যমে কিন্তু ভালো সেলফি ক্লিক করা পসিবল। ফেসের কালার টোনগুলো কিন্তু যথেষ্ট ভালো মতো ধরে রাখতে পারে, ডিটেলসও মোটামুটি দেখা যায়, বাট স্মুথনেসের দেখাটা বেশিরভাগই পাওয়া যায় ইনডোর কন্ডিশনে। এবং এর মাধ্যমেও কিন্তু 1080-তে 30 FPS এ ভিডিও শুট করা যাবে, অর্থাৎ এই ফোনটির ভিডিও পারফরমেন্সের কথা বলতে গেলে কিন্তু যথেষ্ট ড্রব্যাক বলা যায়। অ্যান্ড পুরো ফোনটিকে কিন্তু একটি ব্যাকআপ দেওয়ার জন্য 4500 mAh এর একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেহেতু স্লিম করা হয়েছে ফোনটিকে, তো এখান থেকেও কিছুটা ক্রস কাট করা হয়েছে, বাট পারফরমেন্সটা কিন্তু ভালো দিতে পারবে। 35 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকে, যার কারণে কিন্তু আপনারা খুবই দ্রুত ফোনটিকে চার্জ করে নিতে পারবেন এবং এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ইমপ্রেসিভলি অনেক বেশি, অর্থাৎ 2 দিনের মতো আপনাদের নর্মাল ইউজেসের ক্ষেত্রে ইজিলি ব্যাকআপ দিয়ে দেবে। দেওয়ার কারণও রয়েছে, কেননা আপনারা এর মাধ্যমে হেভি টাস্কিং করতেও পারবেন না, চাইলেও করতে পারবেন না, তেমন হাই কনফিগারের গেমগুলো খেলতে পারবে না, যার কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেকাংশে বেড়ে যায়। এবং মাল্টিমিডিয়া সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু ফোনটি একটি 4G ফোন থাকছে, যেটি নজর রাখতে হবে। এছাড়া এখানে কিন্তু কোনো জাইরোস্কোপের সাপোর্ট থাকছে না, NFC-রও সাপোর্ট থাকছে না, তো অনেকাংশে কমতি থেকে যাচ্ছে এদিক থেকে। তো ফাইনাল কনক্লুশন নিয়ে যদি কথা বলি, ফোনটি কাদের জন্য ভালো হবে, তো আপনারা যদি একটি প্রিমিয়াম ক্যাটাগরির গুড লুকিং ডিজাইনের ফোন খুঁজে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটি সিলেক্ট করতে পারেন, কেননা ফোনটি না নেওয়ার পিছনেও কিন্তু অনেক কারণ রয়েছে। কেননা ফোনটির ডিজাইনটা শুধু ভালো হলে হয় না, পোর্টস অ্যান্ড বাটনসের দিক থেকে অনেক কমতি রয়েছে, যেমন 3.5mm নেই, এছাড়া সিঙ্গেল স্পিকার থাকছে। অপরদিকে ডিসপ্লে সেকশনে 120 হার্জও কিন্তু মিসিং থাকছে। এছাড়া চিপসেট সেকশনটা কিন্তু একেবারে ডাউন সেকশন বলা যায় ফোনটির। এছাড়া ক্যামেরাটা একেবারে ডিসেন্ট টাইপের বলা যায়, একেবারে 30,000 টাকা বাজেট সেগমেন্টের অনুযায়ী এক্সপেক্টেড পারফরমেন্স আপনাদের দিতে পারবে না। এছাড়া ব্যাটারি সেকশনটাও কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে, বাট অন এন এভারেজ কিন্তু ভালো একটি ব্যাকআপও আপনাদের হয়ে দাঁড়াবে। তো সকল দিক মিলিয়ে কিন্তু ফোনটি চয়েস করা না করা একান্তই আপনাদের ব্যাপার। ফোনটি এই 30,000 টাকা প্রাইস পয়েন্টে শুধুমাত্র ডিজাইনের কারণে কি আপনারা কিনবেন নাকি, তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকে আমাদের অনার X8B ফোনটির রিভিউ। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী এমন কিছু ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, এমন কিছু ইন্টারেস্টিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।